আমরা শেষ ক্লাসে পড়েছিলাম তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া, অর্থাৎ আমরা রাসায়নিক পরিবর্তনের 2 নম্বর ক্যাটাগরি বিক্রিয়ায় তাপের পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, তাপ উৎপাদী এবং তাপহারী। এই দুটো বিক্রিয়া সম্পর্কে আমরা পড়াশোনা করেছি। আজকে আমরা পড়ব ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। তো এসব সম্পর্কে পড়তে গেলে আমাদেরকে প্রথমে আরও একটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা নির্ণয় টপিকটা নিয়ে পড়তে গেলে প্রথমত আমাদেরকে এই যে তোমাদের বইয়ে যে একটা চার্ট আছে, এই চার্টটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। এটাও যদি ভালোভাবে ধারণা না থাকে তাহলে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো না। তাহলে চলো আমরা শুরু করি একদম শুরু থেকে। প্রথমে দেখো এখানে দেওয়া আছে ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতুসমূহের জারণ সংখ্যা হয় ঋণাত্মক। এখন ধাতু কী জিনিস অধাতু কী জিনিস সেটা তো আশা করি আমরা সবাই জানি ইতিমধ্যে। এই যে এটা আমাদের পর্যায় সারণী, এই পর্যায় সারণীর এই যে শুরুর দিকের মৌলগুলো এগুলো হলো ধাতু, শেষের দিকের মৌলগুলো হলো অধাতু, মাঝখানের মৌলগুলো হলো উপধাতু। তাহলে এই যে ধাতু যেগুলো আছে আমাদের, এই যে এই ধাতুগুলো হচ্ছে জারণ সংখ্যা কী হবে, প্লাস হবে। আর এই যে অধাতু সমূহ আছে তাদের জারণ সংখ্যা হবে মাইনাস। তাহলে এখানে কিন্তু সেটাই লেখা আছে যে ধাতুসমূহের জারণ সংখ্যা হবে প্লাস, এই যে এখানে লেখা আছে ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতুসমূহের জারণ সংখ্যা হবে ঋণাত্মক। যেমন এই যে যৌগটা সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম হলো একটা ধাতু। কেন সোডিয়াম ধাতু সেটা দিয়েছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে সোডিয়াম, এখানে দেখো এই যে সোডিয়াম এই কিন্তু ধাতু, তাই না? তাহলে ও ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই, ওর শেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন বেশি থাকে। সে একটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টকপূর্ণ হতে চায়, মানে 18 নম্বর মৌলের মতো নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তাই সোডিয়াম একটা ধাতু এবং সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই তার জারণ সংখ্যা হচ্ছে 1। এবং সেটা এবার তোমরা বলো প্লাস হবে না মাইনাস হবে? ইতিমধ্যে বলেছি যে ধাতুসমূহের জারণ সংখ্যা কী হয়, ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক হয়। তাই সোডিয়ামের জারণ সংখ্যা কেন 1, কেন +1, আশা করি সেটা এখন বুঝতে পেরেছ। কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাই তার জারণ সংখ্যা 1, আর সে যেহেতু ধাতু তাই তার সামনে বসেছে প্লাস, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা হবে +1। একইভাবে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। ক্লোরিনের জারণ সংখ্যা তাহলে -1 কেন বলো তো? ক্লোরিনের জারণ সংখ্যা -1 কারণ এই যে ক্লোরিন সে হলো অধাতুতে আছে, আর আমি একটু আগে বলেছি অধাতু হলে তার জারণ সংখ্যার আগে মাইনাস বসে। আর দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি তোমরা করতে পারো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে দেখবে শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 7টি। তো সে যদি আরেকটা ইলেকট্রন কারো কাছ থেকে গ্রহণ করতে পারে তাহলে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, মানে তার শেষ কক্ষপথটা অষ্টকপূর্ণ হবে। অর্থাৎ তার একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই তার জারণ সংখ্যা 1। আর যেহেতু সে অধাতু তাই তার সামনে বসবে মাইনাস। এই কারণে ক্লোরিনের জারণ সংখ্যা হয়ে গেল -1। আশা করি এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। তাহলে সোজা কথায় আমাদের ধাতু, যে সমস্ত ধাতু আমাদের পর্যায় সারণীতে আছে সবার জারণ সংখ্যাতে বসবে প্লাস, আর যে সমস্ত অধাতু আছে তাদের সামনে বসবে মাইনাস। এ হচ্ছে কথা। এবার যে যতটি ইলেকট্রন গ্রহণ করবে বা যে যতটি ইলেকট্রন ত্যাগ করবে তার সংখ্যাটা বসিয়ে দিলে আমরা আমাদের জারণ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এরপরে আসো আমরা 2 নম্বরটাতে যাই। আমাদের 2 নম্বর টপিক হচ্ছে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা হয় 0। মুক্ত পরমাণু বা নিরপেক্ষ পরমাণু, মুক্ত মৌল বলতে কি বুঝি? আমরা বুঝি এই যে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এই সমস্ত মৌলগুলো কিন্তু সবগুলা দ্বিপারমাণবিক মৌল, সবগুলো কিন্তু দুইটা করে থাকে। অক্সিজেন 2টা থাকে, নাইট্রোজেন 2টা থাকে, এগুলো হচ্ছে দ্বিপারমাণবিক মৌল। দ্বিপারমাণবিক মৌলগুলো সমস্তগুলো জারণ সংখ্যা কত হবে? 0 হবে। আর যে সমস্ত মৌল একপারমাণবিক, যেমন হচ্ছে আমাদের এই যেখানে দেওয়া আছে দেখো ফেরাস দেওয়া আছে। ফেরাস হচ্ছে আমাদের এক পারমাণবিক, ফেরাস কিন্তু Fe2 হয় না, ফেরাস একটা পারমাণবিক।
এক পরমাণু বিশিষ্ট, তাই এর জারণ সংখ্যাও হচ্ছে কি 0। তাহলে দ্বিপারমাণবিক বা মুক্ত মৌল এবং নিরপেক্ষ মৌল বা এক পারমাণবিক মৌল যেগুলো আছে সবার জারণ সংখ্যা হবে কি 0। এরপর আসো 3 নম্বরটাতে যদি আমরা যাই, 3 নম্বরটা হচ্ছে নিরপেক্ষ যৌগে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা হয় 0। একটু আগে আমরা বলেছি নিরপেক্ষ মৌল বা নিরপেক্ষ পরমাণু, এবার আমরা পড়ব নিরপেক্ষ যৌগ। মানে এই যৌগটার সামনে পেছনে দেখো তো এই যৌগটার মাথার উপরে কোনো রকম প্লাস বা মাইনাস চিহ্ন আছে? নেই। কিন্তু এই যে এই মৌলগুলো দেখো তো, এই যৌগগুলোর ক্ষেত্রে দেখো তো এদের মাথার উপর প্লাস বা মাইনাস আছে। এই যে প্লাস বা মাইনাস থাকার কারণে এগুলোকে আমরা নিরপেক্ষ বলতে পারবো না। যাদের মাথার উপরে এরকম প্লাস বা মাইনাস আয়ন থাকবে না তাদেরকে আমরা নিরপেক্ষ যৌগ বলতে পারি। এই সমস্ত নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে আমরা মোট জারণ সংখ্যাটা ধরবো সবসময় 0। এরপরে আসো আমাদের 4 নম্বরে আছে আধান বিশিষ্ট আয়নে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। এই যে একটু আগে বললাম এই যে যৌগগুলোর সামনে যৌগগুলোর মাথার উপরে দেখো প্লাস বা মাইনাস আছে। এই যে এরকম যৌগগুলোর যে উপরে যে সংখ্যাটা থাকে প্লাস যুক্ত সংখ্যা হোক বা মাইনাস যুক্ত সংখ্যা হোক বা যে আধানটা থাকে সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। যেমন এক্ষেত্রে আমাদের SO4 2- এর মাথার উপর কি আছে -2 না, তাই ওর জারণ সংখ্যা হচ্ছে -2। আর NH4+ এর মাথার উপর দেখো +1 একটা প্লাস আছে, তাই তার জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে এরকম আমরা যতগুলো যৌগ দেখব যাদের হচ্ছে আধান থাকবে সেটা ধনাত্মক আধানও হতে পারে ঋণাত্মক আধানও থাকতে পারে, আধান যত হবে তার চার্জ সংখ্যা হবে তার জারণ সংখ্যা হবে ঠিক তত। তাহলে এরপরে আসো ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা +1। এটিকে আর বলা লাগবে, আমরা একটু আগে বলে এসেছি এই যে এগুলো হচ্ছে আমাদের ক্ষার ধাতু। তো ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা +1 একটু আগে সোডিয়ামের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। এরপরে হচ্ছে মৃৎক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা হয় +2। এই যেখানে দেখো এখানে দেওয়া আছে মৃৎক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা +2। এটা কেন হয়েছে? এই যে দেখো এখানে এই যে গ্রুপ 2 এই সমস্ত মৌলগুলোকে আমাদের বলা হয় মৃৎক্ষার ধাতু। তো এই ধাতুসমূহ এই যে যদি আমি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখো শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তাই সে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে অতিরিক্ত ইলেকট্রন। তো 2টা ইলেকট্রন ত্যাগ করলে তার জারণ সংখ্যা 2, আর সে যেহেতু ধাতু তাই তার সামনে বসবে প্লাস, তাই ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হবে +2, যেটা এখানে দিয়েছে। এই যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, একইভাবে ক্যালসিয়াম এর জারণ সংখ্যা +2। তাহলে মৃৎক্ষার ধাতুসমূহ সবার জারণ সংখ্যা হবে +2। এরপরে আসো ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা হয় -1। ধাতব হ্যালাইড বলতে কি বোঝায়? ধাতব হ্যালাইড বলতে এমন সব যৌগকে বোঝায় যাদের একটা মৌল হবে ধাতু। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ম্যাগনেসিয়াম হলো ধাতু এবং অন্য মৌলটা হবে হ্যালোজেন মৌল। অন্য মৌলটা হবে কি? হ্যালোজেন মৌল। এখন কথা হচ্ছে হ্যালোজেন মৌল কি? হ্যালোজেন কি সেটা আমরা আশা করি সবাই জানি। এই যে গ্রুপ 17 এর যে কয়েকটা মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। তো যে সমস্ত যৌগে একটা মৌল হয় ধাতু এবং অন্য মৌলটি হয় হ্যালোজেন তাদের নাম হয়ে যায় ধাতব হ্যালাইড। তাহলে লিথিয়াম ক্লোরাইডে দেখো লিথিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে হ্যালোজেন, তাহলে লিথিয়াম ক্লোরাইড এটা হচ্ছে ধাতব হ্যালাইড। এই সমস্ত যৌগে মানে ধাতব হ্যালাইড যৌগে হ্যালোজেন যেগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো সবগুলোর জারণ সংখ্যা হয় কত? -1। এরপরে আসো অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1, কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় -1। নর্মালি আমরা যতগুলো যৌগ পাবো সবগুলোর ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 লিখতে পারি। যেমন এই যে এখানে দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা লেখা হয়েছে +1। হাইড্রোজেনের জারণ সংখ্যা নর্মালি আমরা +1 লিখবো। তবে যে সমস্ত যৌগের ক্ষেত্রে ধাতব হাইড্রাইড আমরা পাবো, ধাতব হাইড্রাইড যৌগগুলোর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে -1। যেমন ধরো এখানে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম এটা হাইড্রাইড যৌগ, ধাতব হাইড্রাইড যৌগ, তাই ওর জারণ সংখ্যা হলো কি -1। আচ্ছা এরপরে আসো অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2, কিন্তু পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 এবং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। পার অক্সাইড সুপার অক্সাইড আমরা একটু পরে বলছি। এমনি নর্মালি আমরা সাধারণত কি জানি যে অক্সিজেনের জারণ সংখ্যা হয় সব সময় -2। এই যে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2 হয়ে থাকে, তবে পার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যাটা হবে -1 এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যাটা হবে -1/2। যেমন ধরো এখানে এই যে নর্মালি
এই যে দুটো যৌগ নর্মাল যৌগ তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা হয়েছে -2, পরবর্তী দুটো হচ্ছে পার অক্সাইড সেটাকে হয়েছে -1, এরপরের দুটো হচ্ছে সুপার অক্সাইড যেখানে জারণ সংখ্যা হয়েছে হাফ। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এই জিনিসটা আমাদেরকে একটু হালকা রিভিশনে রাখতে হবে প্লাস মনে রাখতে হবে, কারণ এটা ছাড়া আমরা কোনো যৌগেরই জারণ সংখ্যা বের করতে পারবো না। তাহলে আসো এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে যাই, জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করব সেটা নিয়ে একটু আমরা পড়ি। তাহলে এই যে আসো এখানে আমাকে দেওয়া হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যে পটাশিয়াম ম্যাঙ্গানেট অক্সাইডটার ক্ষেত্রে এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যাটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। কিসের জারণ সংখ্যা? ম্যাগনেসিয়ামের। তো যার জারণ সংখ্যাটা আমাদেরকে বের করতে বলে তার জারণ সংখ্যাটা আমরা ধরে নিব এক্স। কি ধরে নিব? এক্স। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা গেল এক্স, তাহলে এটা নিয়ে আর টেনশন নেই। আর আমরা জানি সাধারণত অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2 হয়। তাহলে আর পটাশিয়াম এর জারণ সংখ্যা কত হবে তোমরা বলো তো? পটাশিয়াম কিন্তু একটা ধাতু, তাই ওর এটা একটা ক্ষার ধাতু বেসিক্যালি। তাহলে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা কত হয় আমরা একটু আগে বলেছি, ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হয় +1। তাহলে আমি আবার বলছি, যার জারণ সংখ্যাটা আমাদেরকে বের করতে হয় তারটা আমরা ধরে নিব এক্স। এখানে আমাকে ম্যাঙ্গানিজেরটা বের করতে বলা হয়েছে তাই আমি ম্যাঙ্গানিজেরটা ধরে নিলাম এক্স। এরপর বাকিদের জারণ সংখ্যাটা আমাদের জানা থাকতে হবে। সেক্ষেত্রে আগের যে চার্টটা আমরা পড়ে এসেছি সেই চার্টটা অনুসরণ করে করে আমরা বাকি জারণ সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। যেমন এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা হবে +1, কেননা পটাশিয়াম একটি ক্ষার ধাতু। এরপর আসো অক্সিজেন, একটু আগে বলছি সাধারণ অক্সাইডগুলোতে জারণ সংখ্যা হবে কত? -2। তাহলে আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আসো আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে এটা একটা নিরপেক্ষ যৌগ না? একটু আগেই বলেছি যে নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যাকে আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে এর জারণ সংখ্যা হবে, টোটাল জারণ সংখ্যা হবে 0। তাহলে এবার আসো আমরা অঙ্কটা করি। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এক্স ধরলাম, পটাশিয়াম এর জারণ সংখ্যা আমরা জানি +1, তাই পটাশিয়ামের জায়গায় আমরা এখানে দিলাম +1। এরপর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +1 এখানে পটাশিয়াম কয়টা? পটাশিয়াম একটা, তাহলে × 1 দিয়ে আমি পটাশিয়ামের সংখ্যাটা বুঝাইলাম। এরপর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এক্স এবং ম্যাঙ্গানিজ কয়টা? একটা, তাহলে x × 1 বা এক্সই দিলাম। এরপর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 আমরা জানি, আর অক্সিজেন এখানে আছে 4টা, তাই -2 × 4 এখানে আমরা দিয়েছি। তাহলে আর ইকুয়াল কি দিয়েছি আমি? 0। কেন 0 দিয়েছি? একটু আগে বললাম যে নিরপেক্ষ যৌগসমূহের টোটাল জারণ সংখ্যা হবে 0। তাই তোমাকে যখনই নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা বের করতে দিবে সেক্ষেত্রে আমরা সমান চিহ্নের ওই পাশে কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। তাহলে আমাদের এবার হিসাব নিকাশ করো। হিসাব নিকাশ করার পরে দেখো এক্সের মান এসেছে +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত আসলো আমাদের? +7 আসলো। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলছি, আমাদেরকে যখন কোনো কিছু জারণ সংখ্যা বের করতে বলে, কোনো যৌগের জারণ সংখ্যা বের করতে বলে, যেই মৌলটার জারণ সংখ্যা বের করতে বলে সেটার জারণ সংখ্যা ধরে নিব এক্স, এবং অন্যদের জারণ সংখ্যা এবং তাদের পরমাণুর সংখ্যাটা পাশাপাশি গুণ আকারে লিখে তাদের সবগুলো মৌলকে যোগ করে যদি সেটা নিরপেক্ষ যৌগ হয় আমরা এই পাশে কী দিব? 0 দিব। 0 দেওয়ার পর আমরা যদি সরল করি তাহলে আমরা ওই মৌলটার কি পেয়ে যাব? জারণ সংখ্যা পেয়ে যাব। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আসো আমরা আরেকটা যৌগের জারণ সংখ্যা বের করার চেষ্টা করি। আমি এগুলো আগে থেকে করে রেখেছি, কারণ এগুলো করে করে যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে সময় নষ্ট হবে, ভিডিওটা লেংদি হয়ে যাবে। লেংদি ভিডিও আসলে দেখতে আমার কারোরই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, তাই একটু শর্টকাট করার জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। তাহলে আসো এখানে আমাদেরকে সালফারের জারণ সংখ্যাটা বের করতে বলা হয়েছে। সালফিউরিক অ্যাসিডের সালফারের, তো একটু আগে বলেছি যার জারণ সংখ্যা বের করতে হবে তার জারণ সংখ্যা আমরা ধরে নিব এক্স। তাহলে আমি সালফারের জারণ সংখ্যা ধরে নিয়েছি এক্স। তারপর অক্সিজেনের জারণ সংখ্যা কত জানি আমরা? -2, এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি +1। তাহলে সেটাই আমি এখানে লিখেছি। এখন দেখো, আর এটা একটা নিরপেক্ষ যৌগ তাই সমান চিহ্নের এপারে কি যাবে? 0 যাবে। সমান চিহ্নের এপারে যাবে 0। তাহলে ফাইনালি আমাদের কি দেওয়া হলো? হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, আর হাইড্রোজেন আছে 2টা তাই × 2। তারপর সালফারের জারণ সংখ্যা x ধরে নিলাম, অক্সিজেনের জারণ সংখ্যা -2, আর অক্সিজেন আছে 4টা, -2 × 4 সমান এপাশে দিলাম 0। এরপর এটা হিসাব নিকাশ করো। হিসাব নিকাশ করলে অটোমেটিক্যালি আমাদের কি চলে আসবে? সালফারের জারণ সংখ্যা আসলো +6। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আসো আমরা আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে এখানে দেখো NH+ দিয়েছে। এক্ষেত্রে দেখো প্রসেসটা সেম। এখানে আমাদেরকে বলছে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করতে বলছে। ওকে ফাইন, আমরা নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করবো, তাই নাইট্রোজেনের জারণ সংখ্যাকে আমরা x ধরে নিয়েছি। এরপর তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা কত জানি? হাইড্রোজেনের জারণ সংখ্যা জানি নর্মালি কি হয়? +1 হয়, কিন্তু এই হাইড্রোজেনটার ক্ষেত্রে কি +1 হবে? তোমরা বলো, এটা একটা হাইড্রাইড না? একটু আগে কিন্তু আমি চার্টে দেখিয়ে এসেছি এটা কি। এই যে এখানে দেখো এগুলো কি হাইড্রাইড। হাইড্রাইডের জারণ সংখ্যা কত হয়? হাইড্রাইডের জারণ সংখ্যা -হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতে পারি?
এখানে ইউজ করতে হবে -1। এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে জারণ সংখ্যা -1 আর হাইড্রোজেন আছে 4টা, তাহলে ইন্টু 4 দিলাম। আর এখানে আমি কিন্তু দেখো 0 লিখিনি। কেন 0 লিখিনি বলো তো? এটা কিন্তু কোনো নিরপেক্ষ যৌগ না। আমি বলেছি যৌগটার মাথার উপর যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেটা নিরপেক্ষ থাকে না। এটা একটা নিরপেক্ষ যৌগ না, এটা আয়নগ্রস্ত যৌগ। আর এর আয়ন কত? +1। তাই আমরা ওর যোজনী দিয়েছি +1। আমরা বলেছি মাথার উপর যেটাই থাকে সেটাই তার যোজনী, তাহলে ওর টোটাল যোজনী হচ্ছে +1। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার একইভাবে এটা আমরা যদি সরল করি, সরল করে আমরা এখান থেকে কিসের মান পাবো? নাইট্রোজেনের মান পাবো, নাইট্রোজেনের জারণ মান, যেটা হচ্ছে +5। আই হোপ সবার এতটুকু ক্লিয়ার হয়েছে। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। এরপর দেখো তোমার জন্য এখানে কিছু SW দেওয়া আছে, তোমরা এগুলো ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে যে আনসার তোমরা মেলাতে পেরেছো কি না। এই 4টা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এরপরে আসো আমরা ওই যে একটু টপিকে আমাদের একটু কনফিউশন ছিল, সেটা কি? এই যে সুপার অক্সাইড এবং পার অক্সাইডের যে টপিকটা ছিল আর কি, এই যে সুপার অক্সাইড এবং পার অক্সাইডের যে টপিকটা ছিল সেটা একটু এখন আমি আরেকটু ডিটেলসে বলছি। এই যে দেখো অক্সিজেন বিভ্রাট, অক্সিজেনে কিন্তু আমাদের মেনলি ঝামেলাটা হয়, যেটাকে আমি অক্সিজেন বিভ্রাট বলি। যে আমার নিজেরও এটা নিয়ে খুব বেশি কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে। তাহলে আসো এই যে H2O H2O2 Na2O2, এটাকে বলে হাইড্রোজেন পার অক্সাইড, এটাকে বলা হয় সোডিয়াম পার অক্সাইড। পার অক্সাইডের জারণ সংখ্যা কত হবে? +1। এরপর NaO2 পটাশিয়াম O2, সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা হবে -1। এছাড়া সকল অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা কত ধরবো আমরা? -2। তাহলে আবার বলছি, যাদেরকে এই দুইটা যৌগ যেগুলো দেখবে হাইড্রোজেন পার অক্সাইড এবং সোডিয়াম পার অক্সাইড, তাদের জারণ সংখ্যা দিবা +1। সোডিয়াম সুপার অক্সাইড এবং পটাশিয়াম সুপার অক্সাইড, ওদের জারণ সংখ্যা দিবে -1/2। এবং এছাড়া যত সমস্ত অক্সিজেন আমরা পাবো হিসাব নিকাশের ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রে আমরা তার জারণ সংখ্যা কাউন্ট করবো -2। আশা করি সবার এটুকু ক্লিয়ার হয়েছে। এটাই যে আমি আরেকবার এটা বলছি, এখানে দেখো এই যে অধিকাংশ যৌগ অক্সিজেনের জারণ সংখ্যা আমরা কত কাউন্ট করব? -2 কাউন্ট করব। কিন্তু পার অক্সাইড যে সমস্ত ছিল তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা কাউন্ট করব -1 এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা কাউন্ট করব -2। তো আজকে পড়া ছিল তোমাদের এতটুকুই। আশা করি এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নেই। তাহলে আজকে আমরা টোটাল কী শিখলাম আমাদেরকে বলো তো? আজকে আমরা শুধুমাত্র জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় সেটা শিখলাম। জারণ সংখ্যা নির্ণয় জানতে গেলে প্রথমত আমাদেরকে এই 4টা সম্পর্কে ওভারঅল একটা ধারণা থাকতে হবে। ধাতুসমূহের জারণ সংখ্যা প্লাস, অধাতুসমূহের জারণ সংখ্যা মাইনাস, ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা +1, মিথ্যার ধাতুসমূহের জারণ সংখ্যা +2, নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা হবে 0, আর আধান বিশিষ্ট যৌগের জারণ সংখ্যা হবে তার আধানের সমান, হাইড্রাইট এবং হ্যালোজেন। এই সমস্ত মৌলের জারণ সংখ্যা সম্পর্কে যদি আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে তাহলে আমরা ইজিলি জারণ সংখ্যাটা নির্ণয় করে ফেলতে পারবো। এরপর আমরা কি করেছি, কিছু জারণ সংখ্যা নির্ণয় করা দেখেছি এখানে। এই জারণ সংখ্যাগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, সাথে এই যে তোমাদের JSWগুলো দেওয়া হলো। আই হোপ সবাই ট্রাই করবে যে পেরেছেন কিনা, হচ্ছে কিনা। তো আজকে এতটুকুই থাকলো। আল্লাহ হাফিজ সবাইকে।